বারবার ফোনে কল আসায় বিরক্ত হচ্ছে ইয়াশ। বালিশের কাছে রাখা ফোনটা হাতে তুলে মেঝেতে ছুঁড়ে ফেলতে যাবে, তখনই দেখলো পরিচিত নাম্বার। কৌশিকই তবে এত সময় ধরে লাগাতার কল দিয়ে যাচ্ছে ওর ফোনে। বেশি কিছু না ভেবে কলটা রিসিভ করলো ইয়াশ। কানের কাছে নিতেই ভেসে এলো কারো কর্কশ কণ্ঠ। আমার বোন কোথায় ইয়াশ? ঘুম চড়ানো কণ্ঠেই উত্তর দিল ইয়াশ। তোর ভবিষ্যৎ ভাগ্নে ভাগ্নির আব্বুর কাছে। মানে কি? হেয়ালি না করে সোজা সাপটা উত্তর দে। যেখানে থাকার সেখানেই আছে। চোখে মুখে বিরক্তির ছাপ ইয়াসের। কলটা কেটে দেবে তখনই বলে উঠল কৌশিক, তুই ওকে ম্যানিপুলেট করে নিজের কাছে নিয়ে গেছিস তাই না? ইয়াস হাসলো কি যেন ভেবে। উঠে গিয়ে জানালার কাছে দাঁড়ালো সে। বলল কৌশিককে, হুম, তোর বোন আমি বলতে এতটাই পাগল, ম্যানিপুলেট করার দরকার পড়ে না। আমি তোকে দেখে নেব ইয়াস। যখন তখন যা ইচ্ছে তা আবদার করলে তো হবে না কৌশিক। তোদের মতো নিউলি ম্যারিড কাপল না হলেও বউকে কাছে পেয়েছি এতদিন পর। আমাকে দেখার সুযোগ পাবি না আর। তোর বোনকে সময় দিতে হবে তো। কৌশিকের রাগ হচ্ছে ইয়াসের বাদ্রামতে। রেগে কিছু বললে ইয়াস আবারও বলে উঠেছে, বাংলা সিনেমার ভিলেনদের মতো ব্যবহার কেন করছিস কৌশিক? আমার ভবিষ্যৎ বাচ্চারা পৃথিবীতে আসার পর তাদের মামার এমন পালায়নের মতো ভাব ভাব দেখলে ভয় পাবে তো। সময় আছে, নিজেকে পরিবর্তন কর, নইলে কিন্তু ওদেরকে তোর কাছে যেতে দেব না। রেগে মেগে ফোনের লাইন কেটে দিল কৌশিক। কৌশিককে একটু হলেও জব্দ করতে পেরেছে ভেবে ইয়াস হাসলো মনে মনে। কাশপিয়ার ক্লান্ত অবচেতন শরীরটা পড়ে আছে বিছানায়। বিছানার চাদরটা গায়ে টেনে রেখেছে কেবল। ইয়াস একবার তাকালো কাশপিয়ার দিকে। ওর পুরো শরীরের লালচে দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ইয়াসের রাগ হলো নিজের ওপরেই। হুঁশ জ্ঞান হারিয়ে নিজের অজান্তেই কষ্ট দিয়ে বসেছে কাশপিয়াকে। বেশি কিছু ভাবলো না ইয়াস। বিছানায় শুয়ে থাকা কাশপিয়াকে কোলে তুলে নিয়ে গেল ওয়াশরুমে। শাওয়ারের পানি এসে কাশপিয়ার উন্মুক্ত পিঠে পড়তেই তীব্র জ্বালায় চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিল সে। খামচে ধরল ইয়াসের পেশিবহুল বাহু। কাশপিয়ার লম্বা লম্বা নখের আঁচড় পড়ল ইয়াসের হাতে। কিছুই বলল না সে। মুচকি হেসে পরম যত্নে ওকে জড়িয়ে নিল নিজের বুকে। শরীরটা মুছিয়ে নিয়ে গেল আবারও রুমে। ইয়াসের পরনে থাকা কালকের শার্ট ব্যতীত আর কিছুই নেই কাশপিয়ার গায়ে। ইয়াস ঠোঁট কামড়ে হাসছে কাশপিয়ার দিকে তাকিয়ে। এ দেখে প্রচণ্ড রাগ হলো কাশপিয়ার। বিছানায় শুয়ে থেকে রেগে বলল ইয়াসকে, রাক্ষস কোথাকার। ইয়াস এগিয়ে গেল কাশপিয়ার কাছে। মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে গুজে দিল কানের পাশে। বলল ফিসফিস করে, বলেছিলাম না বুঝে শুনে কাছে ডাকবে আমাকে। কাশপিয়ার বাধা মানল না ইয়াস। কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। শরীরে প্রচণ্ড ব্যথা হলো কাশপিয়ার। কান্না করে বলে উঠল ইয়াসকে, ব্যথা পাচ্ছে, সরুন। সরব না। আমাকে কষ্ট দিয়ে শান্তি পান আপনি? ভালোবাসাও তো দিয়েছি বউ, ওটা দেখলে না? কাশপিয়া মুখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াসকে কিছু বলেও লাভ হবে না জানে সে। সেই তো আগের মতোই জড়িয়ে ধরে রেখেছে এখনও। বিছানায় শুয়ে থাকা কাশপিয়ার ছোট্ট বুকে নিজের মাথাটা রাখল ইয়াস। জড়িয়ে ধরে চোখ দুটো বন্ধ করলো নিজের। কাশপিয়া ওর হাত রাখলো ইয়াসের ঘন চুলের ভাঁজে। চোখ গেল ইয়াসের উদম পিঠের দিকে। পৃষ্ঠদেশ জুড়ে কাশপিয়ার বড় বড় নখের আঁচড়গুলো স্পষ্টই দেখা যাচ্ছে। মনে মনে হাসল কাশপিয়া। রাক্ষস তো সে নিজেও কম নয়। শুয়ে আছে হসপিটালের বেডে। উজ্জ্বল, আফিয়া আর সিমি দাঁড়িয়ে আছে ওর পাশেই। বারবার জানতে চাইছে ওর কিছু লাগবে কিনা। কথা নেই রোহির মুখে। একধানে তাকিয়ে আছে দরজার দিকে। কি যেন ভেবে যাচ্ছে সে। ডাক্তাররা এসে মাত্রই দেখে গেল রোহিকে। আগের থেকে কিছুটা ভালো আছে এখন, তবে পুরোপুরি ভালো হবে কিনা কেউই বলতে পারছে না। সিমি কান্না করছে ফুপির জন্য। উজ্জ্বলও মনমরা হয়ে বসে আছে। অবশেষে কথা বলল রোহি। উজ্জ্বলকে বলল ওর চাচা চাচিকে দেখবে, এক্ষুনি যেন বাড়িতে কল দেয়। উজ্জ্বলও শুনল বোনের কথা, কল দিল বাড়িতে। সবার সঙ্গে সুন্দরভাবেই কথা বলল রোহি। চাচা চাচিকে বিদায় জানিয়ে কেটে দিল ফোনটা। রোহির মনে আর একটা ইচ্ছা জেগেছে, ইয়াস আর কাশপিয়াকে দেখবে সে। তাই বলল উজ্জ্বলকে, ইয়াসকে আসতে বলবে ভাইয়া, সাথে ওর উপমাকেও নিয়ে আসতে বলবে। দ্রুত নিজের ফোনটা হাতে নিল উজ্জ্বল। ইয়াসের নাম্বারে কল দিতে দিতে বলল রোহিকে, হ্যাঁ এক্ষুনি আসতে বলছি। রোহি নিজের মুখ সরিয়ে নিল অন্যদিকে। বলল বিড়বিড় করে, আমাদের আবার দেখা হোক ইয়াস, একটা শান্ত মায়াভরা সন্ধ্যায়। তোমার কাঁধে মাথা রেখেই না হয় আমার মৃত্যু হোক। তুমি আমার না হলেও তোমাকে শেষবার এক নজর দেখার ইচ্ছেটা অন্তত পূর্ণ হোক। উজ্জ্বলের সাথে কথা বলতে বলতে নিচে নামলো ইয়াস। উজ্জ্বলকে বলেছে কিছুক্ষণের মধ্যেই আসছে ওরা। স্বস্তি পেল উজ্জ্বল। কলটা কেটে দিয়ে রোহিকে জানালো কথাটা। ইয়াস নিচে নামতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা সাইফান আর মেহেককে দেখল। এত সকালে দুজনের একসাথে এখানে আসার কারণ বুঝল না সে।
এদিকে সাইফান দাঁড়াতে পারছে না ভালো করে, চোখে ঘুম লেগে আছে ওর। এসেছে কেবল মেহেকের জোড়াজুড়িতে। সাইফান না আসলে তো আবার ইয়াশ রুমে ঢুকতে দেবে না মেহেককে। ভার্সিটি অফ থাকার কারণে দেখা হয়নি ইয়াশের সাথে, তাই মিথ্যে বাহানায় এসেছে আজ। ইয়াশ এগিয়ে এলো ওদের কাছে, ভ্রু কুঁচকে দুজনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? মেহেক উত্তর দিল আমতা আমতা করে, আসলে স্যার, আমরা তো ম্যাথে প্রবলেম জানেনি, তাই এসেছি আপনার কাছ থেকে হেল্প নিতে। ইয়াশ ভিতরে ডাকলো দুজনকেই, তারপর সোফা দেখিয়ে বসতে বলল ওদের। কিচেনের দিকে যেতে যেতে বলল মেহেককে, সাইফান অনেক ভালো ম্যাথ পারে, তুমি বরং ওর থেকেই হেল্প নাও মেহেক। মুখটা কেমন যেন হয়ে গেল মেহেকের। সাইফান হাসলো এটা দেখে, বলল ঠাট্টার স্বরে, পেয়েছিস তো কাজকলা, আজ এর আমার ঘুমটা নষ্ট করলি। সেই তো স্যার তোকে পাত্তা দিলেন না। সাইফানের কথার উত্তরে রেগে বলল মেহেক, চুপ কর তুই। সাইফান আর কথা বাড়ালো না। কিছুক্ষণ পর ইয়াশ এসে বসলো ওদের সামনে। হাসি ফুটলো মেহেকের ঠোঁটের কোণে। এটারই তো অপেক্ষায় ছিল সে। ইয়াশ হাতে ল্যাপটপ নিয়ে বসে আছে সোফায়, মনোযোগ দিয়ে কী যেন করছে। মাঝে মধ্যেই সাইফানের সাথে কথা বলছে। এদিকে মেহেক বই খাতা ছেড়ে একধ্যানে তাকিয়ে আছে ইয়াশের দিকে। ফর্সা শরীরে কালো রঙের টি শার্টটা ইয়াশকে মানিয়েছে ভালো। গালের খোঁচা খোঁচা দাড়ি, মাথার উস্কো খুস্কো চুলগুলো যেন আরও ভালো লাগছে ওকে। মেহেক মুগ্ধ হয়ে দেখে যাচ্ছে ইয়াশকে। এই মানুষটাকে মেহেক পছন্দ করে সেই কবে থেকে। কবে যে নিজের মনের কথা বলতে পারবে ইয়াশকে, সেই আশায় বসে আছে ও। কাশপিয়া এসেছে ড্রয়িং রুমে, আস্তে আস্তে এসে দাঁড়িয়েছে ইয়াশের পাশে। সাইফান মন দিয়ে ম্যাথ সলভ করছে। এদিকে মেহেকের পুরো মনোযোগ ইয়াশের দিকেই, তাই আর কেউই দেখেনি কাশপিয়াকে। ইয়াশের থেকে চোখ সরালো মেহেক। সোফায় ফেলে রাখা একটা কালো রঙের ওড়নার নজর গেল তখন। ভ্রু কুঁচকে ওড়নাটার দিকে তাকিয়ে রইল মেহেক, ভাবল মনে মনে, ইয়াশের বাড়িতে মেয়েদের ওড়না এলো কোথা থেকে? ইয়াশ ব্যতীত অন্য কেউ কি এখানে থাকে? ওড়নাটার দিকে একধ্যানে তাকিয়ে কথাগুলো ভেবে যাচ্ছে মেহেক। ইয়াশ ল্যাপটপ থেকে চোখ সরাতেই দেখলো ওর পাশে দাঁড়িয়ে থাকা কাশপিয়াকে। গায়ে ইয়াশের শার্ট আর পরনে একটা প্লাজো ছাড়া আর কিছুই নেই ওর। এই অবস্থায় কাশপিয়া এখানে এসেছে দেখে রেগে গেছে ইয়াশ। সামনে বসে থাকা সাইফানকে কি দেখেনি ও? এই মেয়ে এত নির্বোধ কেন বুঝে পায় না ইয়াশ। ইয়াশ আর মেহেক ছাড়াও অন্য কেউ এখানে আছে বুঝতে পেরে মুখ তুলে তাকিয়েছে সাইফান। কে দাঁড়িয়ে আছে দেখার সুযোগ পেল না সে। এর আগেই ইয়াশ একটানে কাশপিয়াকে নিয়ে এলো নিজের কাছে। ওর কোলে কাশপিয়াকে বসিয়ে মাথাটা চেপে ধরলো নিজের বুকে। সোফায় পড়ে থাকা ওড়নাটা এনে ঢেকে দিল কাশপিয়ার মাথা আর শরীর। কাশপিয়ার টু শব্দটিও করলো না, বিড়াল ছানার মতো ঘাপটি মেরে বসে রইল ইয়াশের কোলে। মেহেক আর সাইফান দুজনেই হাঁ করে তাকিয়ে আছে ইয়াশের দিকে। সাইফান আর মেহেকের প্রশ্নবোধক চাহনি দেখে বলল ইয়াশ, অবাক হওয়ার কিছুই নেই, শি ইজ মাই ওয়াইফ, ইউ ক্যান লিভ নাও। হাসি মুখটা চোপসে গেল মেহেকের। ইয়াশের কথা শেষ না হতেই চোখ মুখে বিস্ময় নিয়ে বলল মেহেক, আপনি বিবাহিত স্যার? এসব কবে হলো? কাশপিয়ার এমনিতেই রাগ হচ্ছে এই মেয়েটার উপর, তার মধ্যে আবার করে বসেছে এমন প্রশ্ন। মেয়েটার মোটা মাথায় কি ঢুকছে না? কাশপিয়া ইয়াশের বউ বলেই তার কোলে চড়ে বসে আছে এতক্ষণ ধরে। ইয়াশের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে কাশপিয়া। এদিক সেদিক তাকিয়ে কী যেন খুঁজলো। সেন্টার টেবিলের দিকে চোখ যেতেই মিষ্টির প্লেটে রাখা কাঁটা চামচটা নজরে এলো ওর। কাশপিয়া ওটা হাতে তুলে রেগে মেগে মেহেকের চোখ বরাবর ধরে বলেছে, এই মেয়ে, তখন থেকে আমার বরের দিকে এভাবে তাকিয়ে আছো কেন? সমস্যা কি তোমার? চোখ দুটো গেলে দেবো? কাশপিয়ার কাজে হতভম্ব বনে গেল মেহেক। ইয়াসও মাথায় হাত ঠেকিয়ে বসে আছে আগের মতোই। ভয়ে কিছুটা পিছিয়ে গেল মেহেক। ভ্রু কুচকে কাশপিয়ার দিকে তাকিয়ে বলল, ম্যানার্সলেস মেয়ে, বয়সে আমি তোমার বড় হব, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? সে তুমি বড় হওয়ার ছোট, আমার হাজবেন্ডের দিকে বারবার তাকাবে কেন? বিকজ আই লাভ হিম। সোফায় বসে থাকা ইয়াশ ভ্রু কুচকে তাকিয়েছে মেহেকের দিকে। কাশপিয়াও যে রেগে গেছে বুঝতে বাকি নেই ওর। কাশপিয়া কিছু বলবে তখনই বলে উঠল ইয়াশ, হোয়াট ননসেন্স মেহেক, তুমি শুধুই আমার স্টুডেন্ট। এসব কথার মানে কি? আজকের পর থেকে আর আমার চোখের সামনে আসবে না তুমি, কোনো কারণ থাকলেও নাও, লিভ নাও। অপমানিত বোধ হলো মেহেকের। ইয়াশের থেকে এমন ব্যবহার আশা করেনি সে। চলে যাবে বলে পা বাড়ালো মেহেক। তার আগে একবার তাকালো কাশপিয়ার দিকে। মনে মনে ভাবল সে, এই মেয়েটার মধ্যে কী এমন আছে যার তার মধ্যে নেই? কেন ইয়াশ ওকে রেখে এই মেয়েটাকে পছন্দ করলো? দ্বিতীয়বার একই কথা বলল ইয়াশ। মেজাজ দেখিয়ে নিজের বাড়ি থেকে বেরোতে বলল মেহেককে। কাশপিয়ার প্রচণ্ড রাগ হচ্ছে মেহেককে দেখে, তবুও চুপ করে রইল সে। মেহেক চলে গেল ইয়াশের ফ্ল্যাট থেকে বেরিয়ে। পিছু পিছু গেল সাইফানও। দরজার সামনে গিয়ে আবারও ফিরে আসলো সাইফান। একগাল হেসে বলল ইয়াশকে, ম্যাম কিন্তু সুন্দর স্যার, অভিনন্দন আপনাকে। ইয়াশের হয়তো পছন্দ হলো না সাইফানের কথাটা। রেগে মেগে ওর দিকে তাকাতেই সাইফান ভয় পেয়ে দ্রুত চলে গেল বেরিয়ে।
কাশপিয়া একবার তাকালো ইয়াসের দিকে। গায়ে থাকা ওড়নাটা মেঝেতে ছুঁড়ে ফেলে চলে যাচ্ছিল রুমে। ইয়াস বুঝলো ওর উপমা রাগ করেছে। কাশপিয়ার হাত টেনে নিয়ে আসলো নিজের কাছে। ইয়াসের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে রেগে বলছে কাশপিয়া, ছাড়ুন আমাকে। ইয়াস শান্ত কণ্ঠ জবাব দিল কাশপিয়ার কথায়। রাগ করেছে উপমা? কথা বলল না কাশপিয়া। রাগ তো সে করেছে, তাকে বাড়িতে রেখে অন্য একটা মেয়ের সাথে বসে গল্প করছিল ইয়াস। কাশপিয়ার যে মেয়েটার থেকে বেশি ইয়াসের উপরেই রাগ হচ্ছে। উত্তর না পেয়ে আবার কাশপিয়াকে ডাকলো ইয়াস। উপমা? সাথে সাথে উত্তর এলো কাশপিয়ার থেকে, আমি রাগ করলে আপনার যায় আসে? আমি কে আপনার? যান ওই মেয়েটার সাথে গিয়ে গল্প করুন। ইয়াস কী যেন ভেবে ছেড়ে দিল কাশপিয়াকে। সুযোগ পেয়ে কাশপিয়া চলে যেতে নিলেই দ্রুত সামনে গিয়ে আবারও ওকে জড়িয়ে ধরল ইয়াস। আলতো করে ওর কপালে ঠোঁট ছুঁয়ে বলল আদুরে গলায়, তুমিই তো আমার সব উপমা, আমার স্বপ্নে দেখা সেই রাজকন্যা তুমি। নির্জন জীবনের নিভু আধারে এক চিলতে রৌদ্রতাপ তুমি, আমার উপমা তুমি। কাশপিয়া মাথা তুলে তাকালো ইয়াসের মুখপানে। লোকটার ঘায়েল করা হাসিতে কোথায় যেন উড়ে গেল সব রাগ অভিমান। এমন সুন্দর হাসি আর মন ভোলানো চমৎকার কথা শুনলে কারোরই বা রাগ থাকবে?